কারণ টান টান উত্তেজক একটা আইপিএলের ম্যাচ মাঝখানে ছেড়ে এসে ভিডিও বানাতে হচ্ছে। অসাধারণ একটা ম্যাচ হচ্ছে আজকে, পুরো এন্টারটেনিং একটা ম্যাচ হচ্ছে। আরসিবির হাতে একটাই পজিটিভ রেকর্ড ছিল, সেটাও মোটামুটি হায়দ্রাবাদ কেড়ে নিয়ে চলে গেল। কিন্তু দারুণ ব্যাটিং করেছে এসআরএইচ, দারুণ ব্যাটিং করেছে। এমআইও কিন্তু পাল্টা দারুণ ফাইট দিচ্ছে। জানি না ম্যাচে শেষে রেজাল্ট কী হবে, কিন্তু অবশ্যই আমরা কথা বলবো ফুটবল নিয়ে, কারণ ক্রিকেট তো বেশিরভাগ মানুষ পছন্দ করেন না আমার চ্যানেলে যারা রেগুলার বেসিসে আসেন। কিন্তু অনেকেই রোজ বলে যে ক্রিকেট নিয়ে ভিডিও বানাও, ক্রিকেট নিয়ে ভিডিও দাও। ভাই এই চ্যানেলে তো না, আমি অনেকবার চেষ্টা করেছি অন্য চ্যানেল বানিয়ে কিছু করার, বাট ম্যাক্সিমাম টাইমে কী হয়েছে যে টাইমিংয়ের একটা ইস্যু, সেখানে গিয়ে আলটিমেট পুরো ব্যাপারটা আটকে গেছে, হয়ে ওঠেনি এখনও অবধি। জানি না ইন ফিউচার কোনো দিনও করতে পারবো কি না, যদি হাতে আরও সময় পেয়ে যায়। তো যাই হোক, ফুটবলের কথাই বলতে হবে, কারণ বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় ডিসকাশন রয়েছে। একে একে শুরু করব। এর আগে একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে দুটো বিষয় কথা বলেছিলাম। এক হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার বিজয় ছেত্রী, ইস্টবেঙ্গলে এখন খেলছে অজয় ছেত্রী, তার ভাই 22 বছর বয়সী প্লেয়ার, সে কিন্তু চলে গেছে উরুগুয়ের সেকেন্ড ডিভিশন ক্লাব কোলন এফসিতে খেলতে, লোনে গেছে, এবং তার সাথে কন্ট্রাক্ট পার্মানেন্ট হয়ে যেতে পারে যদি সে ইমপ্রেস করতে পারে। তো একটা বড় মুভ, ভালো মুভ। আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের বেশিরভাগ তো দেখি না বাইরে মুভ করছে, সেখানে বিজয়ের মতো একটা ইয়াং প্লেয়ার মুভ করলো, তো অনেক অনেক গুড উইসেস থাকবে। এবং তার সাথে অবশ্যই জেমি ম্যাকলারেনের সাথে একটা ওয়াইল্ড রিউমার ইস্টবেঙ্গলে জোড়া হয়েছে, যেটা পুরোপুরি বেসলেস, পুরোপুরি ওয়াইল্ড, সেটাকেও শেয়ার করার চেষ্টা করেছি। এই ভিডিওতেও বেশ কিছু বিষয় ডিসকাশনে রয়েছে। মোহনবাগান ইস্টবেঙ্গল তারাই মেন ফোকাসে থাকবে। তো প্রথম যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মোহনবাগানের কথা বলতে হয়, কারণ মোহনবাগানে না এই মুহূর্তে সমর্থকদের দু তিনটে ডিমান্ড উঠে আসছে। এক হচ্ছে একজন ব্যাকআপ গোলকিপার লাগবে। ভিসাল কাইত ট্রিমেন্ডাস ফর্মে থাকছে প্রতি সিজনে, প্রত্যেকটা ম্যাচে অসাধারণ খেলছে, কিন্তু অবশ্যই যে কোনো প্লেয়ারের যে কোনো মুহূর্তে প্রবলেম আসতে পারে, চোটাঘাত আসতে পারে, তার টায়ার্ডনেস হতে পারে, বা কোনোভাবে অফ ফর্ম যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ারকে হয়তো ঘিরে ধরতে পারে। তো সেখানেই মোহনবাগানের প্রচুর সমর্থক মনে করেন যে মোহনবাগানে কিন্তু একজন ব্যাকআপ গোলকিপার লাগবে। প্রত্যেকটা পজিশনে যেমন কোয়ালিটি ব্যাকআপ রয়েছে, ব্যাকআপের আবার ব্যাকআপ রয়েছে, ঠিক তেমন গোলকিপারও ব্যাকআপ লাগবে। সেখানে যারা রয়েছে তারা কিন্তু আইএসএল এর রেগুলার বেসিসে ভালো খেলার মতো, মানে অন্ততপক্ষে যদি ভিসাল কাইতকে মনে হয় যে কিছু ম্যাচ যেগুলো খুব একটা টাফ ম্যাচ না, তাকে হয়তো রেস্ট দেওয়া যেতে পারে, তাহলে পরের ম্যাচে তাকে আরও চাঙ্গা পাওয়া যাবে। তখন এমন একজন গোলকিপারকে লাগবে যে সেই ম্যাচটা খুব ভালোভাবে উতরে দেবে, একটা ক্লিন শিট রাখতে পারবে। সেরকম ব্যাকআপ গোলকিপার কিন্তু মোহনবাগানে লাগবে। দেখা যাক এই সিজনে মুভ করে কিনা, কারণ রেগুলার বেসিসে যেটা দেখা গেছে যে সেই যখন অরিন্দম আর ধীরাজ ছিল 2020-21 সিজনে, তারপর থেকে কিন্তু দুজন টপ কোয়ালিটি গোলকিপার আর মোহনবাগান রাখার চেষ্টা করেনি। তারপর থেকে একজন করে টপ কোয়ালিটি গোলকিপার এবং তার ব্যাকআপ হিসাবে একজন ইয়াং গোলকিপার, জুনিয়র গোলকিপারকে অলওয়েজ রেখেছে। এবং আর্স আনোয়ার শেখ, সে রেগুলার বেসিসে কিন্তু টিমের সাথে থাকে, তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু স্টিল টিমের সাথে থাকে, তাকে সমস্ত রকম টুর্নামেন্টে মোটামুটি খেলতে দেখতে পাওয়া যায় আইএসএল ছাড়া। আইএসএল শুধুমাত্র গত বছর একটা ম্যাচই খেলেছিল, যেখানে ভিসাল কাইতের কনকাশন হয়েছিল, ভিসাল কাইতকে মাঝপথে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। তো মোহনবাগান ফ্যানেদের এখানে একটা ডিমান্ড রয়েছে। দ্বিতীয় যে ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে ব্যাকআপ একজন লেফট ব্যাক লাগবে, কিন্তু এখানে আমি অনেককে রিপ্লাই দিয়েছি, আমি ক্লিয়ার করতে চাই যে আশিক কুরুনিয়ান কিন্তু পরবর্তী সিজনে ফিরে আসছে। তো আশিকের একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে লেফট উইং ব্যাক পজিশনে খেলার, এবং হাবাস যে সিস্টেমে খেলান, তিনি 3 ব্যাক সিস্টেমে গেলে কিন্তু আশিক ভীষণভাবে টিমের জন্য ইফেক্টিভ হবে। এবং লিস্টন কোলাসও আগের থেকে ডিফেন্সিভ কোয়ালিটিকে ইমপ্রুভ করেছে। এবং যদি ইউথ টিম থেকে ব্যাকআপ বলা হয়, তাহলে সেখানে কিন্তু আমানদীপের মতো একটা ইউথ প্রসপেক্ট রয়েছে অলরেডি টিমে। তো খুব একটা সেখানে দরকার আছে বলে মনে হয় না, কারণ যেই আসবে তাকে বসেই থাকতে হবে, খুব একটা এনে কিছু লাভ হবে না, শুধু শুধু বেঞ্চ গরম হবে। হ্যাঁ, এখানে বলতে পারো যে একজন কোয়ালিটি রাইট ব্যাক যদি আসে, রাইট উইং ব্যাক যদি একজন আসে, সেটা মোহনবাগানের জন্য ভীষণভাবে কার্যকরী হবে। সেখানে অবশ্যই আব্দুল রাবির মতো প্লেয়ারের কথা বলা যেতে পারে, যে খুব ভালোভাবে উঠে নেমে দারুণ খেলতে পারে, ওর ফিজিকটা এত ভালো যে ওকে যদি হাবাসের মতো কোচ হাতে পান, তাহলে নিশ্চিতভাবেই তিনি ইন ফিউচার ওকে রাইট ব্যাক বানাতে পারেন, যেভাবে আমরা দেখেছিলাম এডিকেতে 2019-20 সিজনে মাইকেল সুসাইরাজ, ওরকম একটা দুবলা পাতলা ছেলে যে পুরো কেরিয়ারটা উইঙ্গার হিসেবে খেলেছিল, হাওয়াসের হাতে পড়ে কিন্তু উইং ব্যাক হয়ে গেছিলো এবং একটা ফ্যান্টাস্টিক সিজন আমাদেরকে গিফট করেছিল। তো এরকম একটা চেঞ্জ আসতে পারে যদি আব্দুল রাবির মতো প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করে। কিন্তু যে জায়গাটা আরও বেশি না দরকারের জায়গা পড়ে গেছে, যে জায়গাটা ভীষণভাবে একটা নিড হয়ে গেছে রিসেন্ট টাইমে সমস্ত রকম পারফরমেন্স দেখে, সেটা হচ্ছে একজন রাইট উইঙ্গার লাগবে। মনবীর সিং আছে, ঠিক আছে থাকুক, কিন্তু মনবীর সিংয়ের পাশাপাশি আরও একজন রাইট উইঙ্গার লাগবে, যে কোথাও একটা টপ লেভেলে পারফরমেন্স দেবে এবং মোহনবাগান তাকে নিয়ে লং টার্মে ভাবতে পারবে। সেই কারণে কিন্তু দেখো দীর্ঘদিন ধরে লালিয়ান জোয়ালা ছাংতের নামটা বারবার ভেসে ওঠে। তবে হ্যাঁ, লালিয়ান জোয়ালা ছাংতে এবং মনবীর সিং দুজন ন্যাশনাল টিমের প্লেয়ারকে রাখা মানে গেম টাইমে একটা বিরাট কম্প্রোমাইজ হওয়া। আর যেহেতু সেই জায়গাতে বিদেশি প্লেয়াররাও খেলতে পারে বা একটু ঘুরিয়ে ফিরিয়ে হাওয়াস যখন ফরমেশনে খেলান, তখন সেখানে একটা ফ্যাক্টর হয়ে যায়। যদি সেই জায়গাতে কোনো ইয়াং প্লেয়ার হয়
যদি সেই জায়গাতে এমন কোনো প্লেয়ার হয় যার এই মুহূর্তে হয়তো 22-23 বছর বয়স কিন্তু তার কেরিয়ারটা বড় পড়ে রয়েছে, সেরকম কোনো প্লেয়ার এলে কিন্তু ভালো হবে। হায়দ্রাবাদ এফসি রয়েছে বা জামশেদপুর রয়েছে, সেখান থেকে যদি এমন কোনো প্লেয়ারকে নিয়ে আসতে পারে, যেমন ধরো মোহাম্মদ সানামের মতো প্লেয়ারের কথা যদি বলি বা ইমরানের মতো প্লেয়ারের কথা যদি বলি, এই ধরনের প্লেয়ারদের যদি মোহনবাগান নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তাদের সাথে খুব একটা গেম টাইম ক্লাশও হবে না এবং তারা লং টার্মে থাকার মতো প্ল্যানিং নিয়ে তাদের নিয়ে এসে যাবে। এই জায়গাগুলো জাস্ট মোহনবাগানের ক্ষেত্রে পরিবর্তনের জায়গা রয়েছে। তো দেখা যাক। কিন্তু হ্যাঁ, চাংতের ব্যাপারটা বহুদিন থেকে রিউমারের মধ্যে রয়েছে, বহুদিন থেকে তাকে নিয়ে বহু কিছু শোনা যায়, বাট কতটা এই সিজনে গিয়েও সেটা ম্যাটেরিয়ালাইজ হবে একটা বিগ ডাউট থেকে যাচ্ছে। কারণ এই সিজনটা মানে এই সিজনটা এবং আপকামিং সিজনটাও মনভীর সিং মোটামুটি থাকতে চলেছে। যদি তার খুব ড্রাস্টিক একটা ফর্মের ফল না হয় তাহলে মনভীর সিং থাকতে চলেছে এবং তার পরবর্তী সিজনে মানে 25-26-এ গিয়ে হয়তো ম্যানেজমেন্ট কিছু একটা ভাবতে পারে যে ওখানে আবারও একজন প্লেয়ার লাগবে যাকে নিয়ে আবারও 3-4 বছর প্ল্যানিং করা যাবে। তো ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু ঘটবে ডোমেস্টিক সিগনেচারের ক্ষেত্রে। মোহনবাগান কোথায় কোথায় প্লেয়ার সই করায়, কোন কোন প্লেয়ারকে সই করায়, কোন পজিশনে সই করায়, সেই নিয়ে বিভিন্ন আলোচনা কিন্তু ধীরে ধীরে উঠে আসবে। সেকেন্ড পার্টটা অবশ্যই কথা বলতে হবে ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এখন দুটো বিষয়, এক হচ্ছে ফরেন স্ট্রাইকার কে হবে এবং দ্বিতীয় হচ্ছে যে ম্যাক্সিমাম যে প্লেয়াররা বিদেশি প্লেয়াররা তারা পারফর্মিং প্লেয়ার রয়েছে তাদের এক্সটেনশন আসবে কি না, যেখানে হিজাজি মেহের এখনও অবধি এক্সটেনশন কনফার্ম নয়। অবশ্যই থাকার চান্স এই মুহূর্তে হাই রয়েছে, 70-80% চান্স রয়েছে ইস্টবেঙ্গলে কন্টিনিউ করার, কিন্তু সেটা এক সিজন না 2 সিজন কী হতে চলেছে, কারণ তার এজেন্ট কিন্তু অলরেডি বেশ কিছু ক্লাবের থেকে অফার নিতে শুরু করেছে। তো ভালো ভালো অফারও অলরেডি নিশ্চয়ই ঢুকবে, এই নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কারণ হিজাজ মেহের আসার পর থেকে সে নিজেকে প্রুভ করেছে আসলে, বেশ কিছু ক্লাবের নজর রেগুলার বেসিসে রয়েছে তার উপরে। দেখা যাক সেটা কতটা বাকি ক্লাবগুলো অ্যাট্রাক্ট করতে পারে, নাকি ইস্টবেঙ্গল এবং কার্লোস কোয়াদ্রাত এটা কোথাও একটা বিগ ফ্যাক্টর হয় তার কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য। এবং দ্বিতীয় যে প্লেয়ার যাকে নিয়ে সিরিয়াসলি ইস্টবেঙ্গল জনতা গত দুটো সিজন ধরে আশায় বুক বেঁধে রয়েছে যে একটা প্লেয়ার রয়েছে যে কোথাও বিপদে যে কোনো মুহূর্তে রক্ষা করে দেয়, সেটা হচ্ছে ক্লেটন সিলভা। যে কোনো দিন এই প্লেয়ারটা পারফরমেন্স করতে পারে। দুটো ইস্যু রয়েছে, বারবার বলি, এক হচ্ছে ফিটনেস, যত বয়স বাড়ছে, আমি বলছি না যে ও ফিট প্লেয়ার নয়, এজ একটা বড় প্লেয়ার, এজ একটা বড় ইস্যু, বাট সেটা কোথাও দূরে সরিয়ে রাখলে এখনও অবধি যা ক্লেটন পারফরমেন্স করছে আরও একটা সিজন ইজিলি সেই লেভেলে পারফরমেন্স করবে এবং তাকে সম্ভবত রাখা হচ্ছে, এটা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। কারণ ম্যানেজমেন্টের, ইস্টবেঙ্গল ক্লাবের এবং কার্লোস কোয়াদ্রাত সব দিক থেকে একটা সিগন্যাল হয়ে গেছে ক্লেটন সিলভা 24-25 সিজনে থাকতে যাচ্ছে। কিন্তু আরও একজন প্লেয়ার যাকে নিয়ে বোধহয় সব থেকে বেশি আলোচনা চলবে সেটা হচ্ছে সাউল ক্রেসপো। আরও একজন প্লেয়ার যে নিজেকে প্রুভ করেছে ইস্টবেঙ্গলে এসে, ওড়িশাতে যা খেলতো তার থেকে অন্তত 5 গুণ বেটার ইস্টবেঙ্গলে এসে খেলছে এবং এরপর যত সময় বাড়বে ওর থেকে ওর থেকে যে খেলাটা রয়েছে, ওর থেকে যে এক্সপেকটেশনটা রয়েছে সেটাও দিনের পর দিন বাড়বে আমাদের। এবং এই জায়গাতে কোথাও সাউল ক্রেসপোকে যে ধরে রাখা দরকার বা ধরে রাখাটা উচিত, এটা সমর্থকরা ফিল করতে শুরু করেছে এবং তাদের বিভিন্নভাবে ক্যাম্পেইন চলেছে। এবং মাঝখানে শোনা গেছিলো যে 1+1 একটা কন্ট্রাক্ট অফার করা হয়েছে এক্সটেনশনের জন্য, যে 1 বছর তোমাকে ফিক্সড চুক্তি দেওয়া হবে এবং 1 বছর অপশনাল দেওয়া থাকবে। সেখানেই কোথাও সাউল ক্রেসপোর এজেন্টের প্রবলেম ছিল যে ডিরেক্ট 2 ইয়ার্সের একটা কন্ট্রাক্ট তাকে ধরাতে হবে, সেখানে কোনো রকমভাবে অপশনের জায়গা থাকবে না। তো সেই নেগোসিয়েশন চলেছে এবং তার মাঝে আরও একটা রুমার ঢুকে গেছিলো, যেটা এখনও অবধি স্টিল রয়েছে তার এজেন্টের টেবিলে, যে বেঙ্গালুরু এফসির তরফ থেকে একটা অফার কিন্তু রয়েছে। এই সিজনে বেঙ্গালুরু এফসি প্রায় ম্যাক্সিমাম বিদেশিকে চেঞ্জ করতে যাচ্ছে এবং সেখানে ওদের মাঝমাঠ এখনও অবধি কিন্তু স্ট্রং হয়নি। দিমাস ডেলগাডো চলে যাওয়ার পর থেকে বা এরিক পার্তালু চলে যাওয়ার পর থেকে ওদের মাঝমাঠ, ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড, এই জোনটা ভীষণভাবে সাফার করেছে। বিশেষ করে আমি বলবো যে দিমাস ডেলগাডো চলে যাওয়ার পর ওরা পেয়েছিল ব্রুনো রামিরেসের মতো প্লেয়ারকে পেয়েছিল, বাট সেখানে খুব একটা কার্যকরী প্লেয়ার হয়ে উঠতে পারেনি। তো সেই জায়গাটা ফিল আপ করার জন্য বেঙ্গালুরু এফসির তরফ থেকে শোনা গিয়েছিল যে একটা 2 বছরের কন্ট্রাক্ট অফার কিন্তু সাউল ক্রেসপোর সাথে ছিল এবং সেটা একটা ভালো অফার। নিশ্চিতভাবেই ভালো অফার, তাকে অ্যাট্রাক্ট করাতে হবে, বেটার স্যালারি তাকে অফার করতে হবে, তারপরে সেই প্লেয়ারটা মুভ করবে। বাট সেটা খুব একটা এখনও অবধি মানে নেগোসিয়েশনের লেভেলে যায়নি জাস্ট এখনও অবধি তার যা কিছু চিন্তাভাবনা রয়েছে বা প্ল্যানিং রয়েছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের সাথেই রয়েছে কন্টিনিউ করার জন্য। তো এই জায়গাতে না কিছু কিছু কন্ট্রাক্ট এক্সটেনশনগুলো দাঁড়িয়ে রয়েছে যেটা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে দরকার। বিশেষ করে ক্লেটন থাকলে, মাদিতালাল চলে আসছে, দুজন তো ফিক্স হয়ে গেল, হিজাজি মেহের এবং সাউল ক্রেসপো, এই 4 জন ফিক্স হয়ে যাওয়ার পর জর্ডান এলসেও কিন্তু ফিরে আসতে চলেছে রাদার বলা ভালো। 5 জন প্লেয়ার এবং আরও একজন প্লেয়ার, সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ডে কী হবে। কারণ বেশ কিছু নাম গত কয়েকদিনে ঘোরাফেরা করেছে, মানে সেখানে দিমিত্রি ডিয়ামান্টোকেসের নাম উঠেছে, জর্জ পেরেরা ডায়াজের নাম উঠেছে এবং দুটো নামকেই কিন্তু মার্কাস জানিয়ে দিয়েছে যে ওয়ে অফ দ্য মার্ক, মানে এখনও অবধি তাদের ধারে কাছে ইস্টবেঙ্গল গিয়ে রিচ করতে পারেনি। তো এখানে না ইস্টবেঙ্গল সমর্থকরা ওয়েট করে রয়েছে যে সেন্টার ফরওয়ার্ডে
কি হতে চলেছে। কারণ গত কিছু সিজনের রিক্রুটমেন্ট দেখে সবার মানে ইস্টবেঙ্গল সমর্থকদের একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়ে রয়েছে যে ওই পজিশনটাতে যেখানে সব থেকে বেশি ডিমান্ড রয়েছে সেখানে কোথাও দুজন সেরা সেন্টার ফরওয়ার্ডকে রিক্রুট করতে ইস্টবেঙ্গল রিক্রুটমেন্ট টিম বারবার ব্যর্থ হয়েছে। ওই জায়গাতে ভালো প্লেয়ার লাগবে, ওই জায়গাতে প্রলিফিক গোল স্কোরার লাগবে, ওই জায়গাতে প্রচার লাগবে, এমন একজন প্লেয়ারকে লাগবে যে একার হাতে ম্যাচ পার করতে পারে। ক্লেটন সিলভার ওপরে যে পুরো চাপটা থাকে সেই চাপটা অন্তত 50-50 ভাগ হবে। এবং তুমি যখন মাদির তালালকে সই করাচ্ছ, তোমার সামনে যখন ক্লেটনের মতো প্লেয়ার রয়েছে, পেছনে ডিফেন্সিভ মিডফিল্ডে যখন সাউল ক্রেসপোর মতো প্লেয়ার রয়েছে, তখন আরও একজন সেই কোয়ালিটির কিন্তু সেন্টার ফরওয়ার্ড সই করাতে হবে। তো এই জায়গাটায় শুধুমাত্র আমি বলবো যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বাকি থেকে যাচ্ছে। বাকি মোটামুটি 6 জন বিদেশি যে রেজিস্ট্রেশন হবে সেখানে বাকি 5 জন কিন্তু ফিক্সড হয়েছে। আর কয়েকদিন আগে একটা ভুয়ো আরও একটা রিউমার বেরিয়েছিল যে ইস্টবেঙ্গল নাকি 8 জন বিদেশিকে সই করাতে যাচ্ছে, যার মধ্যে টার্গেটটা থাকবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ইউজ করা। এটা পুরোপুরি অ্যাবসার্ড, পুরোপুরি বেসলেস, এরকম কিছু হচ্ছে না। কারণ কোনো ইন্ডিয়ান ক্লাবই এরকম কিছু করবে না। 2 জন প্লেয়ারকে সারা সিজন বসিয়ে রাখা বা তাদেরকে আবারও উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় ছেড়ে দেওয়া, যদি এখানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ক্লিক না করে ইন্ডিয়ান ক্লাবের ক্ষেত্রে, সেটা ওয়েস্টেজ হবে। সেই জায়গাটা কেউই এক্সট্রা খরচা করতে চাইবে না বা প্লেয়াররাও সেখানে এসে বসে থাকতে চাইবে না শুধুমাত্র একটা টুর্নামেন্টে খেলার জন্য। তো ওই বিষয়গুলোতে কান চোখ নাক না গলানোই ভালো। আপাতত যেটা চলছে সেটা কিন্তু এই বিশেষ করে 2 জন প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন এবং অবশ্যই তার সাথে একজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে আসা, এটাই কিন্তু আপাতত ইস্টবেঙ্গলের টেবিলে রয়েছে। এবং তার সাথে কিছু ডোমেস্টিক রিইনফোর্সমেন্ট লাগবে, তারও কিছু নাম বেরিয়ে আসছে। দেখা যাক কত বেশি প্লেয়ার ইস্টবেঙ্গল রিক্রুট করতে পারে, কত ভালোভাবে ইস্টবেঙ্গলের স্টার্টিং 11-এর সাথে বেঞ্চের কোয়ালিটি দুটো ইস্টবেঙ্গল স্ট্রং করতে পারে, সেই দিকে তাকিয়ে থাকবো। কারণ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং আসছে, এই 3টে ক্লাব ভালো টিম তৈরি করবে, ভালো খেলবে, ভালোভাবে বাংলাকে রিপ্রেজেন্ট করবে, কোথাও একটা ডমিনেশন থাকবে, এটাই চাই, এর বেশি আর কিছু নয়। এবং তখনই কোথাও এই যে বাংলাতে ভিডিও বানাই, বারবার সবাই বলে যে বাংলায় ভিডিও বানালে আলটিমেট লাভটা কিছু হয় না, দিনের শেষে লাভ এটাই হবে যে এই 3টে ক্লাব ভালো পারফরমেন্স করবে। সো তোমাদের কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।